টাইটানিকের নাম শোনেনি এমন কাউকে পাওয়া হয়তোবা অসম্ভব। আর আমাদের আজকের এই পুরো গল্পটা টাইটানিককে কেন্দ্র করেই। প্রায় 100 বছর পর আবারও একটি টাইটানিককে বানানো হয়, কিন্তু যাত্রা শুরু করার পর থেকেই এর সাথে ঘটে যায় একের পর এক উদ্ভট সব ঘটনা। কারা এখনো আছে যারা চায় এই জাহাজটা ডুবে যাক। পুরো জাহাজটা জুড়েই ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর সব আত্মারা। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে টাইটানিক 3 এর রহস্যটা জেনে আসা যাক। তো গল্পের শুরুতেই আমরা 1912 সালের একটি ঘটনা দেখতে পাই। এই সময়টা ছিল তখন যখন আসলে টাইটানিক জাহাজটা ডুবে যাচ্ছিল। আর এখানেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল এলিজাবেথ। এলিজাবেথ এই ডুবে যাওয়া টাইটানিক থেকে কোনো মতে বেঁচে গিয়েছিল। সে চিৎকার করে তার হবু বর চার্লসকে ডাকছিল, কিন্তু অনেক ডাকাডাকি করেও সে কোথাও তাকে দেখতে পায় না। এদিকে এই জাহাজটা ডুবেই যাচ্ছিল। এজন্য জাহাজের বাকি কর্মীরা জোর করে এলিজাবেথকে একটি রেস্কিউ বোটে তুলে নেয়, কিন্তু বোটটা নামানোর সময় হঠাৎ করেই তারটা ছিঁড়ে যায়, আর যে কারণে সব যাত্রীরা পানিতে পড়ে যায়। আর নৌকায় থাকা বাকি যাত্রীরা সেই বরফ গলা ঠান্ডা পানিতে পড়ে যায়। এলিজাবেথ তখন কোনো মতে উল্টে যাওয়া সেই বোটের উপরে উঠে পড়ে। আর তখন সে দেখতে পায় পাশে ভেসে থাকা একটা বরফের টুকরোর উপর থেকে চার্লস তাকে ডাকছিল। আর এক পর্যায়ে এলিজাবেথকে বাঁচানোর জন্য চার্লস সেই পানিতে নেমে পড়ে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও চারপাশের ঠান্ডা পানিতে এলিজাবেথ চার্লসকে খুঁজে পাচ্ছিল না। আর ঠিক তখনই পানির ভেতর থেকে একটা মৃত লাশের মতো কেউ উঠে এসে তাকে পানিতে টেনে নিয়ে যায়। আর এরপরেই আমরা টাইটানিক ডুবে যাওয়ার প্রায় 110 বছর পরের দৃশ্য দেখতে পাই। এখানে দেখা যাচ্ছিল আসল টাইটানিক ডুবে যাওয়ার পর টাইটানিক 3 নামের আরেকটা জাহাজ তার যাত্রা শুরু করতে যাচ্ছিল। আর এই জাহাজটা ঠিক সেই রাস্তা দিয়েই যাবে যেদিক দিয়ে মূলত টাইটানিক তার যাত্রা শুরু করেছিল। আর তখন আমরা জ্যাকসন নামের একটা লোককে দেখতে পাই। সে তার প্রেমিকা মিয়াকে নিয়ে এই জাহাজে যাত্রা করার জন্য এসেছে। আসলে তারা দুজন ছিল কাপল ব্লগার। তারা জাহাজের কাছে আসতেই চারপাশ থেকে তাদের ভক্তরা তাদেরকে ঘিরে ধরে। তখন জ্যাকসনও তাদের ফ্যানদেরকে নিয়ে কিছুক্ষণ ভিডিও করে। এরপর তারা দুজনেই জাহাজে ঢুকে যায়। এদিকে জাহাজের উপরে তখন ক্যাপ্টেন রোজকে দেখা যায়। তার টিমমেটদের সাথে ব্রায়ান নামের একজন সিকিউরিটি অফিসারের পরিচয় করিয়ে দিচ্ছিল। ওই জাহাজে আসলে টাইটানিক থেকে উদ্ধার করা অনেক জিনিসপত্র প্রদর্শন হিসেবে রাখা হয়েছিল। আর এই জিনিসগুলো অনেক বেশি দামি ছিল, তাই এগুলোর সিকিউরিটি দেওয়ার জন্যই ব্রায়ান তার টিম নিয়ে এই জাহাজে এসেছিল। এরপরে ক্যাপ্টেন কন্ট্রোল রুমে গিয়ে সবকিছু চেক করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে জাহাজ বন্দর ছেড়ে সামনের দিকে এগোতে শুরু করে। জাহাজ চালু হলে আমরা স্টোর রুম থেকে একটা মেয়েকে ব্যাগের ভেতর থেকে বের হয়ে আসতে দেখি। আর এই মেয়েটার নাম ছিল ইডিয়া। সে ব্যাগ থেকে বের হয়ে জাহাজের নিচের অংশে চলে যায়। আর সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সুযোগ বুঝে উপরে চলে আসে। এরপর সেখান থেকে জাহাজের ক্রু মেম্বারদের রুম থেকে একটা ইউনিফর্ম চুরি করে। আর সেটা পরেই সোজা সে জাহাজের মিউজিয়ামে চলে আসে, যেখানে মূলত আসল টাইটানিকের জিনিসপত্রগুলো রাখা ছিল। মিউজিয়ামে এসে সেখানে রাখা একটা পুরাতন ভায়োলিন বের করে ইডিনা সেটা দেখতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেখানে ক্রুদের প্রধান জুলিয়া আর ম্যানেজমেন্টের একজন যার নাম ছিল হেল, তারা দুজন তখনই সেখানে চলে আসে। হেল তখন ইডিনার হাতে ভায়োলিনটি দেখতে পায়। আর এটা দেখতে পেয়ে সে তাকে অনেক বকাবকি করে আর বলে এটা 100 বছরের বেশি সময় ধরে পানির নিচে ছিল, অতএব আমি চাই না এটা থেকেও হাত দিক। ইডিনা তখন বলে এইসব জিনিসপত্রগুলো টাইটানিকের মৃতদেহের জিনিসপত্র, আর আগে নিয়ম ছিল মৃতদের জিনিসগুলো তাদের সাথে সাথে দাফন করে দিতে হতো, কিন্তু তোমরা এগুলোকে সবার দেখার জন্য সাজিয়ে রেখেছো। এটা একদমই ঠিক হয়নি। তোমাদের উপর অবশ্যই কোনো না কোনো অভিশাপ নেমে আসবে। ইডিনার কথা শুনে হেল তখন বিরক্ত হয়ে জুলিয়াকে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে, কিন্তু জাহাজে এত বেশি ক্রু মেম্বাররা কাজ করতো যে সবাইকে চেনা অসম্ভব, তাই জুলিয়াও ইডিনাকে চেনে না। কিন্তু সে তাকে এখান থেকে চলে যেতে বলে। ইডিনা সেখান থেকে চলে যাওয়ার আগে আর একটা বক্সে রাখা একটা চুলের পিন আর কয়েকটা কয়েন চুরি করে নিয়ে যায়। তারপর হেল মিউজিয়াম থেকে বের হয়ে একটা লোকের সামনে এসে দাঁড়ায় আর তাকে বলে আমার হাতের আংটিটার দিকে খেয়াল করো, এখানে কি লেখা রয়েছে। লোকটা আংটিটা হাতে নিয়ে দেখে বলে এখানে তো এডওয়ার্ড আর সারা লেখা আছে, আর দেখেই বোঝা যাচ্ছে এটা একটা এঙ্গেজমেন্ট রিং। হেল তখন বলে আমি এটা সমুদ্রের নিচ থেকে নিয়ে এসেছি। লোকটা তখন আরো অবাক হয়ে বলে তাহলে এটা তো ক্যাপ্টেন এডওয়ার্ডের আংটি, আপনি এটা কত টাকা হলে বিক্রি করবেন। আর ঠিক তখনই এখানে দৃশ্যটা পাল্টে যায় আর আমরা দেখতে পাই ইডিনা আবারও জাহাজের নিচের অংশে চলে এসেছে। আর সেখানে এসে সে তার ব্যাগ থেকে বেশ কিছু অদ্ভুত জিনিসপত্র বের করে
আর সেই সঙ্গে সঙ্গে সে কিছু অদ্ভুত মন্ত্র উচ্চারণ করতে থাকে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে কালো জাদু টাইপের কিছু একটা করছিল। এরপরে ইডিনা তার ব্যাগ থেকে টাইটানিকের ক্যাপ্টেনের ছবি বের করে। এরপর সে কালো জাদু করে সব আত্মাদেরকে জেগে উঠতে বলে। ইডিনা যখন জাহাজের নিচের অংশে কালো জাদু করছিল তখন উপরের সবাই হলরুমে নাচানাচি করছিল। আর অন্যদিকে মিয়া আর জ্যাকসন জাহাজের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে ভিডিও করছে। ভিডিও করতে করতে তারা জাহাজের নিচের অংশে চলে আসে। আর সেখানে তারা দূর থেকে ইডিনাকে কালো জাদু করতে দেখে ফেলে। প্রথমে জ্যাকসনরা বুঝে উঠতে পারছিল না যে ইডিনা আসলে কি করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই যখন ইডিনা অনেক ভয়ানকভাবে শয়তানের উপাসনা করতে শুরু করে, আর তখনই একই সাথে তার হাত কেটে রক্ত বের হয়। এটা দেখতে পেয়ে তারা দুজন প্রচন্ড ভয় পেয়ে যায়। আর হঠাৎ করে তাদের পিছনে থাকা দরজাটা খুলে যায়। কিন্তু এটা আসলে তাদের একটা ফ্যান ন্যান্সি ছিল। ন্যান্সি জ্যাকসনদের ব্লগগুলো নিয়মিত দেখত। অন্যদিকে তখন ইডিনা এক মনে তার মন্ত্রগুলো পড়ে যাচ্ছিল। আর সে বারবার বলছিল, সকল আত্মারা জেগে ওঠো, তোমাদের প্রতিশোধ নেওয়ার সময় হয়ে গিয়েছে। হঠাৎ করে জাহাজের দেয়ালগুলো কেঁপে ওঠে। আর একই সাথে সাথে জ্যাকসনদের ক্যামেরাও বন্ধ হয়ে যায়। এটা দেখতে পেয়ে জ্যাকসন একটু ভয় পেয়ে যায়। আর সে বলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। অন্যদিকে তখন পুরো জাহাজে ইলেকট্রিসিটির সমস্যা হয়। ক্যাপ্টেন রোজ তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল, কিন্তু হঠাৎ করে তার ভিডিও কল কেটে যায়। ক্যাপ্টেন কন্ট্রোল রুমে এসে খোঁজ নিতেই বুঝতে পারে পুরো দুনিয়ার সাথে তাদের জাহাজের কানেকশন কেটে গিয়েছে। এদিকে ন্যান্সি তখন মিয়া আর জ্যাকসনের সাথে জাহাজের করিডর দিয়ে হেঁটে যাচ্ছিল। ন্যান্সি এখানে বারবার তাদের প্রশংসা করছিল। হঠাৎ করে মিয়া তখন বলে আমার ফোনের চার্জারটা নষ্ট হয়ে গিয়েছে। এটা শুনে ন্যান্সি বলে কোনো সমস্যা নেই, তুমি আমার ফোনের চার্জারটা ইউজ করতে পারো, আমার রুম এখান থেকে একটু কাছেই। আর তখনই হঠাৎ করে হেলের সাথে জ্যাকসনের ধাক্কা লাগে। ন্যান্সি হেলকে জিজ্ঞাসা করে তুমি কি ওদের ফ্যান নাকি? এটা শুনে হেল বলে আমি ওদের ফ্যান হব কেন? তখন ন্যান্সি হেলকে বলে এরা দুজন হলো অনেক ফেমাস একজন কাপল ব্লগার, তাদের চ্যানেলে মোট 12 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। ন্যান্সির কথা শুনে হেল বুঝতে পারে জ্যাকসনদের কাছে অনেক টাকা পয়সা আছে। তাই সে বলে আমার কাছে আসল টাইটানিকের অনেক জিনিস আছে, আর সেগুলোর মধ্যে একটা নীল রঙের হীরাও আছে, যেটা পরলে মিয়াকে অনেক বেশি সুন্দর লাগবে। এটা বলে সে মিয়াকে টাচ করে। আর তখনই জ্যাকসন হেলের উপর রেগে গিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলে। এরপর হেল সেখান থেকে চলে আসে। ততক্ষণে ইডিনা নিচে তার কালো জাদু করে যাচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যে তার কালো জাদু সম্পন্ন হয়। আর আমরা জানতে পারি আসল টাইটানিকের ক্যাপ্টেন ইডিনার দাদা ছিল। আর ঠিক তখনই টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ডের আত্মা ইডিনার সামনে চলে আসে। আর দেখা যায় এডওয়ার্ড আর ইডিনা এখানে একজন আরেকজনের সংস্পর্শে চলে আসে। অন্যদিকে জাহাজের হলরুমে সবাই আসল টাইটানিকের মৃতদের জন্য নীরবতা পালন করছিল। কিন্তু তখনই সেখানে জ্যাকসন এসে ভিডিও করতে শুরু করে, কিন্তু মিয়া তাকে এটা করতে নিষেধ করে। কিছুক্ষণ পরে তারা দুজন জাহাজের ডেকে চলে আসে। আর সেখানে আসতেই হঠাৎ করে একটা মিষ্টি ভায়োলিনের সুর তাদের কানে চলে আসে। সুরটা এতটাই সুন্দর ছিল যে তারা দুজন একসাথে নাচতে শুরু করে। কিন্তু তারা এটা খেয়াল করেনি তাদের পেছনে একটা আত্মা ভায়োলিন বাজাচ্ছে। অন্যদিকে তখন পুরো জাহাজে আবারও ইলেকট্রিসিটির সমস্যা দেখা দেয়। আর কিছুক্ষণের মধ্যে সেই মধুর ভায়োলিনের সুর বদলে যায়। আর সেটা পরিণত হয়ে যায় তীক্ষ্ণ এক ভয়ঙ্কর সুরে। জ্যাকসন আর মিয়া দুজনেই তাদের কান চেপে ধরে। আর তখন ঘন কুয়াশার মধ্য থেকে সেই আত্মাটা জ্যাকসনকে টেনে নিয়ে যায়। কন্ট্রোল রুমে থাকা ক্রুরা তখন ক্যাপ্টেনকে ফোন করে এই পুরো বিষয়টা জানায়। তারা তাকে জানায় পুরো জাহাজে অদ্ভুত কিছু একটা ঘটনা ঘটেছে, তাই আপনি যত দ্রুত সম্ভব কন্ট্রোল রুমে আসুন। অন্যদিকে সেই ভয়ানক সুর থেমে গেলে মিয়া চারদিকে জ্যাকসনকে খুঁজতে শুরু করে, কিন্তু জ্যাকসনকে কোথাও দেখা যাচ্ছিল না। ঘন কুয়াশার ভেতর থেকে হেল বের হয়ে আসে। আর এখানে মিয়াকে একা ভয় পেতে দেখে হেল বলে তুমি আমার সাথে চলো। কিন্তু মিয়া বলে জ্যাকসন আমার সাথে ছিল, কিন্তু আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। হেল তখন বলে হয়তো সে ভেতরে কোথাও গিয়েছে। কিন্তু মিয়া হেলকে বলে তুমি যাও, আমি আমার ফোনটা নিয়ে আসছি। এরপরে হেল সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই পেছনে ফিরতে সেই ভূতটা মিয়ার সামনে চলে আসে আর সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে সেখানে থাকা সিকিউরিটি গার্ডরা মিয়ার লাশটাকে দেখতে পায়, কিন্তু তারা বুঝতে পারছিল না সে কিভাবে মারা গিয়েছে। অন্যদিকে তখন জাহাজের কন্ট্রোল রুমে সবকিছু উল্টাপাল্টা কাজ করছিল। জাহাজ তাদের কন্ট্রোলেই ছিল না। ক্যাপ্টেন তখন সবাইকে পুরো সিস্টেমটা রিবুট করতে বলে।
আর তখনই সেখানে একজন গার্ড এসে ক্যাপ্টেনকে মিয়ার মৃত্যুর খবরটা জানায়। এটা শুনতে পেয়ে ক্যাপ্টেন সাথে সাথে মিয়ার লাশের কাছে চলে আসে। সবাই জানতে পারে মিয়া অনেক বেশি পপুলার, আর তাই ক্যাপ্টেন তখন বাকিদেরকে বলে জ্যাকসনকে খুঁজতে। তখন তারা মিয়ার পাশে তাদের ফোনটাকে দেখতে পায়। অন্যদিকে তখন জাহাজের নিচের অংশে একজন ইঞ্জিনিয়ার এই সবকিছু ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু তখনই তার সামনে একটা আত্মা চলে আসে। আত্মাকে দেখতে পেয়ে ইঞ্জিনিয়ার ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আত্মাটা তখনই তাকে মেরে ফেলে। এদিকে যখন ক্যাপ্টেন আর বাকিরা মিয়ার ফোনে থাকা ফুটেজগুলো দেখছিল, তখন তারা বুঝতে পারে মিয়া মারা যাওয়ার আগে শেষবার হেলের সাথে কথা বলেছিল। তাই সেখানে থাকা সবাই সন্দেহ করতে থাকে মিয়ার মৃত্যুর পেছনে হেলের হাত নেই তো। তাই তারা ম্যানেজার হেলকে ডাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। ক্যাপ্টেন তাকে বলে সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে তোমার সাথে জ্যাকসনের ঝগড়া হয়েছিল, আর মিয়ার মৃত্যুর আগে শেষবার তোমার সাথেই কথা বলেছে। তাই আমাদের মনে হয় নিশ্চয়ই তুমি জ্যাকসনকে কোথায় গায়েব করেছো। কিন্তু হেল বারবার বলতে থাকে এই হত্যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে তখন জাহাজের নিচে ইডিনা তখনও জাদু করে যাচ্ছিল, আর হঠাৎ করে জাহাজটা আবারও চলতে শুরু করে। জাহাজটিকে চলতে দেখতে পেয়ে ক্যাপ্টেন দ্রুত কন্ট্রোল রুমে চলে আসে, আর সবাইকে বকাবকি করতে থাকে কারণ কে জাহাজটা চালিয়ে দিয়েছে। কিন্তু সবাই ক্যাপ্টেনকে জানায় তারা কেউ জাহাজটিকে কন্ট্রোল করতে পারছে না। তাদের মনে হয় যেন সবকিছু হ্যাক হয়ে গিয়েছে। এটা দেখতে পেয়ে ক্যাপ্টেন বেশ টেনশনে পড়ে যায়। সে তখন সিকিউরিটি অফিসারকে নিয়ে জাহাজের ইঞ্জিন রুমে আসে আসলে কি হচ্ছে সেটা বোঝার জন্য। কিন্তু ততক্ষণে জাহাজটা সেই আইসবার্গের দিকে ছুটে যাচ্ছিল, যেখানে মূলত আসল টাইটানিকের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ইঞ্জিন রুমে এসে ক্যাপ্টেন দেখতে পায় ইঞ্জিন অনেক বেশি গরম হয়ে গিয়েছে, আর সেখানে ফ্লোরে সেই ইঞ্জিনিয়ারের লাশটা পড়েছিল। জাহাজের ইঞ্জিন অনেক বেশি গরম হয়ে পড়েছিল। এটা দেখতে পেয়ে ক্যাপ্টেন বুঝতে পারছিল ইঞ্জিন বন্ধ করতে না পারলে বড় ধরনের একটা বিপদ হয়ে যাবে। আর সত্যি সত্যি ঘটেও তাই। কিছুক্ষণের মধ্যে ইঞ্জিন এত বেশি গরম হয়ে পড়ে যে সেখান থেকে অনেক পরিমাণ ধোঁয়া উঠতে থাকে। সিকিউরিটি অফিসার ক্যাপ্টেনকে টেনে দ্রুত বাইরে নিয়ে যায়, আর ঠিক তখনই ইঞ্জিনে বিশাল একটা ব্লাস্ট হয়, আর বিস্ফোরণের কারণে পুরো জাহাজটা কেঁপে ওঠে। জাহাজে থাকা সকল যাত্রীরা ভয় পেয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন তখনই এসে সবাইকে সাহস দিয়ে শান্ত হতে বলে। এদিকে তখন চারপাশে বিশাল বিশাল বরফে ঘেরা এলাকায় জাহাজটা চলে আসে। এখানে যে কোনো মুহূর্তেই বরফের সাথে ধাক্কা লেগে জাহাজটা ডুবে যেতে পারে। এজন্য ক্যাপ্টেন তখনই দ্রুত হেডকোয়ার্টারে যোগাযোগ করে, আর এবার ভাগ্য ভালো থাকায় তাদের সাথে হেডকোয়ার্টারে কন্টাক্ট হয়ে যায়। ক্যাপ্টেন তখন কন্ট্রোল রুমের কাছে সাহায্য চায় তাদেরকে উদ্ধার করার জন্য। তারা খুব দ্রুত একটা উদ্ধারকারী বোট তাদেরকে পাঠাতে বলে, কিন্তু যখন সে স্ক্রিনে দেখতে পায় তাদের সবথেকে কাছের উদ্ধারকারী বোটটা এখানে আসতে 2 ঘন্টা সময় লাগবে, তখন সে খুব বেশি নার্ভাস হয়ে যায়। সেই সাথে এটাও চিন্তা করে তারা সবাই এতক্ষণ সার্ভাইভ করবে কিনা। ক্যাপ্টেন যখন এই সকল বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত ছিল, তখনই ন্যান্সি নামের সেই মেয়েটা ক্যাপ্টেনের কাছে চলে আসে, আর সে ক্যাপ্টেনকে বলে আমি জানি এই জাহাজে সব কি হচ্ছে। সে মিয়ার জ্যাকসনের লাইভ ভিডিও বের করে ক্যাপ্টেনকে বলে তাদেরকে কোনো সাধারণ মানুষ মারেনি, বরং নিশ্চয়ই কোনো ভূত পেতেটা করেছে। কিন্তু ন্যান্সির এই কথা ক্যাপ্টেন বিশ্বাস করতে চায় না। তাই ক্যাপ্টেন সিকিউরিটি অফিসারকে বলে ন্যান্সিকে তার রুমে দিয়ে আসতে। সিকিউরিটি অফিসার তখন ন্যান্সিকে তার রুমের দিকে দিয়ে আসতে যাচ্ছিল। তখনই তারা যে রুমে ম্যানেজার হেলকে বন্দি করে রেখেছিল, তখনই তারা সেখান থেকে খুব জোরে একটা চিৎকারের শব্দ শুনতে পায়। সিকিউরিটি অফিসার ভেতরে ঢুকে দেখতে পায় হেল ভয় পেয়ে মাটিতে বসে আছে। সবাই মিলে তাকে ধরে ক্যাপ্টেনের কাছে নিয়ে আসে, আর হেল তখন বলে এই জাহাজে কোনো কিছুই স্বাভাবিক নেই। আমাদের এখনই জাহাজটিকে ফিরিয়ে নিউ ইয়র্কে নিয়ে যেতে হবে, কারণ পুরো জাহাজে টাইটানিকের মৃতদের আত্মারা চলে এসেছে, আর তাদেরকে আমি নিজের চোখে দেখেছি। তারা আমাকে মারার চেষ্টা করেছে। কিন্তু ক্যাপ্টেন তখনও ম্যানেজারের কথা বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল হয়তো ম্যানেজার পাগল হয়ে গিয়েছে। এজন্য সিকিউরিটি অফিসারকে বলে ম্যানেজারকে তার রুমে আটকে রাখো। সিকিউরিটি অফিসার যখন ম্যানেজারকে তার রুমের দিকে নিয়ে যাচ্ছিল, তখনই ওই পথে তাদের সাথে ইডিনার দেখা হয়, আর তাকে দেখতে পেয়ে ম্যানেজার সবাইকে বলে এই সব কিছুর জন্য এই মেয়েটাই দায়ী, কারণ সে আমাকে বলেছিল টাইটানিকের মৃতদের জিনিস জাহাজে আনার কারণে এই জাহাজটা অভিশপ্ত হবে। আর তখনই ইডিনা হাসতে হাসতে সবাইকে বলে দেখো আমি সবকিছুই জানি, এই জাহাজে তোমাদের সঙ্গে কি সব ঘটছে।
কিন্তু আমি কাউকে কিছুই বলবো না, কারণ আমি যদি বলি তাহলে আমার কথা কেউ বিশ্বাস করবে না। এই সব কিছুর জন্য দায়ী এই লোকটা, কারণ সে সমুদ্রের গভীর থেকে মৃতদের জিনিসগুলো তুলে এনেছে, আর এখন তো শুধুমাত্র সেই লোকগুলোই তাদের জিনিসপত্রগুলো ফেরত নিতে এসেছে। এজন্য এই জাহাজটা এখন অভিশপ্ত, আর এখানে থাকা কেউ বাঁচতে পারবে না। ইডিনার এই উদ্ভট কথা শুনে সিকিউরিটি অফিসার তাকে একটা রুমে এনে বন্দি করে রাখে। কিন্তু সেখানে এসে ইডিনা হাসতে হাসতে বলে, আমার এখানে থাকতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের মধ্যে কেউ আর বেঁচে ফিরতে পারবে না। ইডিনা যখনই এই সব কথাগুলো তাদেরকে বলছিল, ঠিক তখনই সেখানে তার দাদা অর্থাৎ ক্যাপ্টেন এডওয়ার্ডের আত্মা সবার সামনে চলে আসে। সিকিউরিটি অফিসার ব্রায়ান অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে তার বন্দুক বের করে তার দিকে গুলি করে, কিন্তু আত্মার গায়ে তো গুলি লাগা সম্ভব নয়। তাই জাহাজের লোয়ার দেয়ালে ধাক্কা খেয়ে গুলিটা আবারও ফিরে আসে ব্রায়ানের দিকে, আর তার সাথে থাকা আরেকজন অফিসারের গায়ে লেগে যায়। ব্রায়ান বুঝতে পারছে না এগুলো আসলে কি হচ্ছে। এডওয়ার্ড তখন ইডিনার দিকে এগিয়ে আসে, আর তখনই পুরো জাহাজের ইলেকট্রিসিটি চলে যায়। এদিকে কারেন্ট চলে যাওয়ার কারণে ক্যাপ্টেন সহ বাকি ক্রু মেম্বাররা বাইরে এসে দেখার চেষ্টা করছিল কি হয়েছে। তখনই অন্ধকারের মধ্যে ক্যাপ্টেন একটা আত্মাকে দেখতে পায়, কিন্তু পরের মুহূর্তে যখনই সে আবারও সবাইকে ডেকে সেটাকে দেখাতে যায়, তখনই সেখানে আর সেই আত্মাটা ছিল না। হঠাৎ করে ইলেকট্রিসিটি আবারও ফিরে আসে। ক্যাপ্টেন আর বাকি সবাই কন্ট্রোল রুমে ফিরে আসলে দেখতে পায় ইডিনা কন্ট্রোল রুমে তাদের জাহাজটিকে নিয়ন্ত্রণ করছে। আসলে তখন ইডিনার ভিতরে তার দাদার আত্মাটা প্রবেশ করছিল, আর সে ওই জাহাজটিকে ঠিক ওই জায়গায় নিয়ে যাচ্ছিল যেখানে ধাক্কা লেগে আসল টাইটানিকটা ডুবে গিয়েছিল। ক্যাপ্টেন এসে ইডিনাকে বলে, তুমি এসব কি করছো? এই সব কিছু তুমি এখনই বন্ধ করো, জাহাজটা ডুবে গেলে সবার আগে তুমিই মারা যাবে। কিন্তু ইডিনা বলে, আমি মারা গেলে আমার কিছুই যায় আসে না। আর ঠিক তখনই সেখানে ম্যানেজার হেল চলে আসে, আর ক্যাপ্টেনকে বলে, আমি জানি এসব কিছু কি করে থামাতে হবে। আমাদের এখনই টাইটানিকের সমস্ত জিনিসপত্রগুলো আবারও গভীর সমুদ্রে ফেলে দিতে হবে। কিন্তু ক্যাপ্টেন তার কথায় রাজি হয় না। ইডিনাও সাথে সাথে তাদের জাহাজটা বরফের পাহাড়ের সাথে সজোরে আঘাত করায়, আর এজন্য জাহাজটা খুব দ্রুত ডুবতে শুরু করে। চারিদিকে যে যার মতো করে তাদের জীবন বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এই সকল পরিস্থিতির মধ্যেও ব্রায়ান জাদুঘর থেকে কিছু জিনিসপত্র চুরি করতে আসে। এটা দেখে হঠাৎ করে তার সামনে মিয়ার আত্মা চলে আসে। সে ব্রায়ানকে কন্ট্রোল করে তার কাছে থাকা বন্দুক দিয়ে তাকেই মেরে ফেলে। এমনকি ব্রায়ান মারা যাওয়ার সাথে সাথে সেও একটা আত্মা হয়ে যায়। আর জুলিয়া যখন তাকে ডাকতে আসে তখন উপর থেকে একটা নৌকা তার উপরে এসে পড়ে, এতে করে সেও মারা যায়। ক্যাপ্টেন সব যাত্রীদের সুরক্ষার জন্য রেস্কিউ বোটগুলো পানিতে নামানোর চেষ্টা করছিল, কিন্তু এখানেও তারা আসল টাইটানিকের মতো নৌকার দড়িগুলো ছিঁড়ে সোজা পানিতে পড়ে যায়। আর এই ঠান্ডা শীতল পানিতে একটা মানুষও বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। তারা এক এক করে সবাই ডুবে মারা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই পুরো জাহাজটা পানির নিচে তলিয়ে যায়, আর জাহাজের কন্ট্রোল রুমের ভেতরে ক্যাপ্টেন এডওয়ার্ডের আত্মাকে দেখা যায়। এদিকে জাহাজের ক্যাপ্টেন পানিতে পড়ে সাঁতার কাটছিল, আর তখন একটা নৌকোতে ম্যানেজার হেলকে ভাসতে দেখা যায়। ম্যানেজার হেল দ্রুত ক্যাপ্টেনকে তার বোটে তুলে নেয়। এরপর সে একা একা করে হাসতে থাকে আর বলে, দেখো পুরো দোষটা আমার ছিল। আসল টাইটানিক থেকে এসব জিনিসগুলো আমি তুলে এনেছি, কিন্তু আত্মারা আমাকে ছেড়ে বাকি সবাইকে মেরে ফেললো। ক্যাপ্টেন বলে, তোমার এতে কোনো দোষ নেই, তুমি তো জানতে না আসলে এমন কিছু হতে পারে। কিন্তু এটা বলার পর অনেকক্ষণ ধরেই ম্যানেজার আর কোনো কথা বলছে না। এরপর সে ম্যানেজারের দিকে তাকালে দেখতে পায় যে ম্যানেজার মারা গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে সেও একটা ভয়ানক আত্মাতে পরিণত হয়ে যায়। এরপর সে ক্যাপ্টেনকেও মেরে ফেলে, আর আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।